চুল শুকোতেও মেশিন যন্ত্র লাগে আল্লাহ। কিছুক্ষণ খোলা রেখে ফ্যানে বা রোদে বসলেই তো শুকিয়ে যায়। তাড়াতাড়ির সময় কিছুক্ষণ ওয়েট করার উপায় থাকে না। থেমে আবার বলল, যাও প্যাকিং করো, একটু পর বের হব আমরা। আচ্ছা। তৃষ্ণা আলমারি খুলে সব পোশাক বের করতে লাগলো। আপনার কোনগুলো নিব? তোমার পছন্দ মতো নিয়ে নাও, আমি বাইরে যাচ্ছি। জান বাইরে চলে গেল। তৃষ্ণা নিজের শাড়ি ব্যাগে ভরে নিচ্ছে। জানেরগুলো হাতে নিয়ে দোটানায় ভুগছে। যদি এবার বকে এটা পছন্দ না হয়। অনেক সময় নিয়ে একটাও নিল না। জানের সব শার্ট প্যান্ট বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখলো। এদিকে আয়ন এই ট্যুরকেই নিজের একমাত্র অস্ত্র বানিয়ে নিয়েছে। বড় কিছু অঘটন না ঘটিয়ে বাসায় ফিরবে না বলেই প্রতিজ্ঞা করে নিল। ওর ওপর হওয়া সব অন্যায়ের প্রতিশোধও নেবেই। হাই মিস, কি করছেন? দরজার পাশ থেকে অচেনা পুরুষ কণ্ঠস্বর শুনে চমকে ওঠে উর্মি। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল ট্যুরে যাওয়ার জন্য। তখনই কেউ দরজায় হেলান দিয়ে কথা বলে ওঠে। ও চোখ বড় বড় করে তাকিয়ে দেখে আরিফ হাত আড়াআড়িভাবে ভাঁজ করে ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আরিফের হাসি দেখে ওর রাগে গা জ্বলে ওঠে। মুখ দিয়ে অস্ফুট স্বর বেরিয়ে আসে, বিয়াদ্দব। আরিফ কপাল কুঁচকে বলেন, আমাকে গালি দিলেন? উর্মি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে মারে, আপনি এখানে কি করছেন এই অসময়? হবু শ্বশুর বাড়ি আসতে আবার সময় অসময় লাগে বুঝি? যখন আসবো তখন পারফেক্ট টাইম। উর্মি জ্বলন্ত চোখে তাকিয়ে বলে, রং জায়গায় এসেছেন। এটা আপনার হবু শ্বশুর বাড়ি নয়, বিদায় হন। এখন আমরা সবাই ফ্যামিলি ট্যুরে যাব। সরি হবু বউ, আমি আপনাদের সাথে যাচ্ছি ট্যুর দিতে। উর্মি চেঁচিয়ে বলল, হোয়াট? আপনি কেন যাবেন? আপনি কি আমাদের ফ্যামিলির কেউ? পরিবারের সবার মধ্যে বাইরের মানুষ নট অ্যালাউ। বাইরের কেউ এলাও না জানি, আর আমি কেন বাইরের কেউ নয়? আমি এই বাড়ির হবু জামাই, সো আমার যাওয়া হচ্ছে। হবু জামাই? কথার মধ্যে হবু আছে, তাই আপনি এখনো পরিবারের কেউ হন নাই। বিদায় হন। আরিফ কথাটা শুনেই সোজা হয়ে দাঁড়িয়ে একদম উর্মির কাছে চলে এলো, কিন্তু কোনো স্পর্শ করল না। ওর চোখের দিকে তাকিয়ে বলল, চলেন এক্ষুনি কাজী অফিসে গিয়ে বিয়ে করে হবু শব্দটা বাদ করে দেই। এত বিয়ে করার শখ তো এখানে আসছেন কেন? অন্য জায়গায় যান। আপনাকে আমি ভালো ভেবেছিলাম। হ্যাঁ, আপনি তো দেখছি একটা ছ্যাঁচড়া। অবুঝ ভেবে ক্ষমা করে দিলাম, যান। উর্মি রাগে বলল, আপনি যাবেন এখন থেকে? এখনো আপনার রুমে থাকার তো অনুমতি পাইনি, যেতে তো হবেই। আচ্ছা আসেন, আমি বাইরে অপেক্ষা করছি। আরিফ বেরিয়ে এলো। উর্মি ব্যাগ থেকে সব পোশাক বের করে ফেললো। যাবেই না ও। ভাইয়া, ওই ছ্যাঁচড়া লোকটা কেউ নিয়ে যাচ্ছে। দূর, আমি যাবই না। বাড়ির সবাই আয়নকে জিজ্ঞেস করেছে কোথায় ছিল এতদিন। আয়ন কোনো উত্তর দেয়নি, শুধু রাগি চোখে তাকাচ্ছিল জায়ানের দিকে। সবাই গাড়িতে উঠে বসেছে, বাকি শুধু উর্মি। তৃষ্ণা উর্মিকে নিতে এসে দেখলো সব কিছু খুলে বসে আছে। যাবে না। সে কারণ জিজ্ঞেস করলেও বলছে না। তৃষ্ণা তোষামত করে ব্যর্থ হয়ে জায়ানকে বলল সব। জায়ান উর্মির না যাওয়ার কারণ ধরে ফেলল নিমেষেই। উর্মি, এসব কি? রেডি হওনি কেন? যাবে না? জায়ান রাগী গলায় বলল, ভাইয়া, আমি যাব না। প্রবলেম কি? কোনো সমস্যা নেই, তোমরা চলে যাও। আমাকে জোর করো না। তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো। কার জন্য এমন নাটক করছো বুঝতে পারছি না ভাবছো? কান খুলে শুনে রাখো, তোমার বিয়ে আরিফের সাথেই হবে, আর সেটা ট্যুরে থেকে ফিরেই। তাই ওর সাথে কোনো রকম খারাপ বিহেভ না করে ভালো আচরণ করো, ওকে মেনে নেওয়ার চেষ্টা করো। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবে, 1 সেকেন্ড লেট যেন না হয়। বলেই জায়ান হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। গোমরা মুখে উর্মি বাইরে আসতে গাড়ি ছেড়ে দিল। সবাই নিজেদের গাড়িতে উঠে বসেছে। উর্মি এসে নিজের গাড়িতে আরিফকে দেখে রাগে দুঃখে কান্না করতে চায়, কিন্তু পারে না। সামনে জোভান বসেছে, ও পেছনে গিয়েই বসলো। আরিফ দূরত্ব রেখেই বসে আছে, ওর দিকে তাকায়নি। ফোন টিপছে আর 1-2 বার সামনে তাকিয়েছে। এদিকে উর্মি রাগে চোখে কয়েকবার তাকিয়ে অন্যদিকে মুখ করে বসে রইল। তৃষ্ণা শাড়ির আঁচলে আঙুল পেঁচাচ্ছে, আবার খুলছে। কিছু জিজ্ঞেস করতে উসখুস করছে, কিন্তু জায়ানের শক্ত চোখ মুখ দেখে সাহস পাচ্ছে না। একবার নিজের আঙুলের দিকে তাকাচ্ছে, তো একবার জায়ানের দিকে তাকাচ্ছে। কি বলতে চাও বলো? তৃষ্ণা চোখ কপালে তুলে তাকালো জায়ানের দিকে। ঢোক গিলে আমতা আমতা করে বলল,
আপনি কিভাবে বুঝলেন আমি কিছু বলতে চাইছি? জায়ান তৃষ্ণার গাল টেনে দিয়ে বলে, ম্যাজিক। আমিও এই ম্যাজিক শিখতে চাই, অবুঝ গলায় বলল তৃষা। জায়ান বলেন, এটা শিখতে হলে ভালোবাসার রোগে আক্রান্ত হতে হবে। তৃষ্ণা বোকা চোখে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান তৃষ্ণার হাত ধরে কাছে টেনে হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বললেন, বলো। আমার মনে হয় উর্মি আপু আরিফ ভাইয়াকে পছন্দ করে না। উনি তো মিহির ভাইকে পছন্দ করতো, তাই বলছিলাম কি যদি। বলতে বলতে তৃষ্ণা থেমে গেল। জায়ানের চোখ মুখ লাল হয়ে আসছে দেখে ভয়ে তৃষ্ণা আবার কথা চেঞ্জ করে বলল, আপনি যা করছেন আপুর ভালোর জন্য। আমি একটু বেশি কথা বলি, আমি আর কোনো বাড়তি কথা বলবো না। আপনি রাগ করবেন না প্লিজ। জায়ান তৃষ্ণার কথা শুনে আচমকে খিলখিলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে তৃষ্ণাকে ছেড়ে দিয়েছে। তৃষ্ণা অবাক চোখে তাকিয়ে আছে। লোকটাকে হাসলে কত স্নিগ্ধ লাগে। তৃষ্ণা গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জায়ান হাসি থামিয়ে সিটে হেলান দিয়ে আছে। হাসতে হাসতে হাঁপিয়ে গেছে। ওভাবে তৃষ্ণার দিকে তাকিয়ে বলল, এত ভয় পাও? ঘর থেকে বেরিয়ে এসে বলল, আপনি মানুষটা খুব রাগী, রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যান। আমার খুব ভালো লাগে তখন। আমার রাগ তুমি বুঝতে পারো? অবাক গলায় বলল, পারি তো। রাগলেই আপনার মুখটা ভয়ঙ্কর হয়ে যায়। ভালোবাসা হচ্ছে তাহলে? বিড়বিড় করে বলল। তৃষ্ণা শুনতে কাছে এগিয়ে এসে বলল, কি বললেন শুনতে পাইনি। জায়ান তৃষ্ণার বাহু ধরে টেনে নিজের বুকের ওপর তৃষ্ণার মাথা চেপে ধরে বলল, হাসতে হাসতে হাঁপিয়ে গেছি, একটু রেস্ট করে আসি। আপনাকে হাসলে অনেক সুন্দর লাগে। লজ্জা মাখা গলায় বলল তৃষ্ণা। তৃষ্ণার কথা শুনে জায়ানের ঠোঁটের কোণে আবারও হাসি ফুটল। এদিকে আয়ন খুব ভালোভাবে বিহেভ করছে উশসীর সাথে। উশসী এই শয়তানটার এত ভালো আচরণ হজম করতে পারছে না। কিছু তো শয়তানি বুদ্ধি আঁকছেই, কিন্তু ধরতে পারছে নাও। গায়ে গা লাগিয়ে বসতে চাইছে। উশসী দূরত্ব করলেও সে যেন কাছেই থাকতে চাচ্ছে। তোমার মনে কি শয়তানি প্ল্যান ঘুরছে বলো তো? আমার সাথে কেন ভালোবাসা অভিনয় করছো? আয়ন নরম সুরে বলল, বিলিভ করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি শুধরে গেছি। তোমার মতো মানুষকে বিলিভ করব? তাও আমি কখনোই না। দেখো, কত অত্যাচার করেছে জায়ান, আমাকে না খাইয়ে রেখেছে, পানির তৃষ্ণা আমি ছটফট করেছি, আর ও আমাকে এক ফোঁটা পানিও দেয়নি। যে তোমার স্বামীকে এত ভয়ঙ্কর শাস্তি দিয়েছে, তার জন্য তুমি আমাকে অবহেলা করবে? তুমি নিজের পাপের শাস্তি পাইছো। এখানে আমি কি করব? আমি যে এখনও তোমার সাথে আছি, এটাই তোমার ভাগ্য। একদম আমার সাথে ভালোবাসাবাসি দেখাতে আসবে না। তুমি যে এক নারীতে সন্তুষ্ট নও, সেটা আমার থেকে কেউ ভালো জানে না। শত নারীর দিকে খারাপ দৃষ্টি দেওয়া তোমার জন্মগত দোষ। আয়ন চোখ মুখ শক্ত করে উশসীর কথা হজম করলো। মন তো চাচ্ছে এইখানেই এটাকে কিছু করে দিতে, কিন্তু এখন ওর সব কিছুই সহ্য করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করে আবার কিছু বলতে লাগলো। উশসী অবাক হয়ে গেছে, এত কথা বললো, তাও আয়ান ওকে কিছু বলল না, উল্টে হাসি মুখ করে তাকিয়ে আছে। ওর অবাক করা মুখের দিকে তাকিয়ে আয়ান বলল, আমি এসব শোনার যোগ্য? তুমি বলে নিজের মনকে শান্ত করো। উশসীর মাথা ঘুরে উঠবে এমন লাগছে। এত ভালো আয়ান হতেই পারে না। এত ভালো অভিনয় করছে কি করে? দীর্ঘ জার্নির পর সবাই গন্তব্যে এসে পৌঁছেছে। সারুই হিল রিসর্ট, বান্দরবন। অপরূপ সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি রিসর্ট। জায়ান এই রিসর্ট ঠিক করেছে সবার জন্য। ক্লান্ত শরীর নিয়ে সবাই রিসর্টে প্রবেশ করলো। এত জার্নি তৃষ্ণা খুব কমই করেছে, এই জন্য ক্লান্তিতে নেতিয়ে গেছে। জায়ান তৃষ্ণাকে এক হাতে নিজের সাথে মিশিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করলো। আরিফ সারা রাস্তা একটা কথাও বলেনি উর্মিকে, এমনকি তাকায়ও নি উর্মির দিকে। উর্মি আরিফের বিহেভিয়ারে হতবম্ব হয়ে গেছে। এখনও গাড়ি থেকে নেমেই হনহনিয়ে ভেতরে চলে গেল। জোভানার আরিফের জন্য এক রুম ঠিক করা হয়েছে। আরিফ সেই রুমেই চলে গেছে। পেছন থেকে উর্মি আরিফের ভাব দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেছে। ও আনমনি বলে উঠল, নির্লজ্জ লোকটার হঠাৎ এত ভাব কোথা থেকে উদয় হলো? জোভান পেছন থেকে উর্মিকে ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে? আরিফ লোকটা ছেঁচড়ামি ছেড়ে ভাব দেখাচ্ছে। তোর কি তাতে? তুই তো তাকে পছন্দ করিস না, তাকে নিয়ে এত কিসের ভাবনা? ভাবছি না, অবাক হচ্ছে। যাই হোক, ভালোই হয়েছে। তার জন্য আসতে চাইছিলাম না। তিনি আমার পেছনে না থাকলে আমি শান্তিতে একটু আনন্দ করতে পারবো।
শোন, তোর সাথে একটা বিষয় নিয়ে কথা বলার আছে। রেস্ট করে নে, তারপর বলবো। সাথে একটা সারপ্রাইজ পাবি। উর্মি অবাক স্বরে বলল, তুই আমাকে সারপ্রাইজ দিবি? স্বপ্ন দেখছি না তো? এখন রুমে যা, ফ্রেশ হ, সময় মতো পেয়ে যাবি। ডিনারের পর জোভান উর্মিকে নিয়ে রিসর্টের বাইরে আসলো। উর্মি জোভানের পকেটে ও এদিক ওদিক তাকিয়ে বলল, আমার সারপ্রাইজ কই? এই তুই মিথ্যে বলেছিলে। জোভান উত্তর না দিয়ে ফোনে কারো নাম্বার উঠিয়ে কল দিল। উর্মির রাগ বাড়ছে, কথার উত্তর দিচ্ছে না, আবার কাউকে কল করছে। রাগেও ফোন ছিনিয়ে নিয়ে কিছু বলতে চাইল, কিন্তু ফোন নিতে পারল না। জোভান সরিয়ে কল দিয়ে ফেলল। এই তুই কাকে ফোন দিচ্ছিস? মিহিরকে। চঞ্চল উর্মি থমকে দাঁড়িয়ে পড়ল, অবিশ্বাস্য চোখে বলল, মিথ্যে বলছিস? নো, সত্যি মিহিরকে কল দিছি। তুই তার নাম্বার কোথায় পেলি? জোগাড় করেছি। কেন? তোর খুশির জন্য। এসব ভাইয়া জানলে কি হবে ভাবতে পারছিস? নিজের চিন্তা কর, কি হবে না ভেবে। ফোন রিসিভ হতেই জোভান ফোন এগিয়ে দিল উর্মিকে। নে, কথা বল। উর্মি ফোন নিল, কিন্তু কথা বলল না, কল কেটে দিল। এটা কি করলি? মিহির আমাকে পছন্দ করে না, তার সাথে আমি কথা বলে আর তাকে ডিস্টার্ব করতে চাই না। আমার জন্য তাকে আর কখনো কল করবি না। তাহলে কি ভাইয়ার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি তুই? আমি কোনো কিছুতেই রাজি নই, কিছুতেই না। বলেই কাঁদতে কাঁদতে চলে গেল। মিহির ওকে ভালোবাসলে ওর এই কষ্ট ভোগ করতে হতো না। কেন ওই পাষাণ হৃদয়ের মানুষটিকে ভালোবেসেছিল? নীলগিরিকে বলা হয় বাংলার দার্জিলিং। দিগন্ত জুড়ে সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি যে কাউকে এর রূপ দিয়ে বিমোহিত করে রাখবে। যদি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চতায় মেঘ ছোঁয়ার ইচ্ছে থাকে, তাহলে নীলগিরি সেই ইচ্ছে পূরণ করবে। নীলগিরি পাহাড় চূড়াতেই রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটক কেন্দ্রগুলোর একটি, নীলগিরি পর্যটক কেন্দ্র। বান্দরবান জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে 2200 ফুট উঁচু পাহাড়ের নাম নীলগিরি। নীলগিরির চারপাশে চোখ মেলে তাকালে সারি সারি মেঘের পাহাড় আছড়ে পড়া ও প্রকৃতির অপার সৌন্দর্য সবাইকে বিমোহিত করবে। নীলগিরির চূড়া থেকে পাহাড়ের সারির পাশাপাশি আকাশ পরিষ্কার থাকলে চোখে পড়বে বগালেক, বাংলাদেশের 5ম সর্বোচ্চ পাহাড় চূড়া কেওক্রাডাং, কক্সবাজারের সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম বন্দর ও সাঙ্গু নদী। ভোর সকালে তৃষ্ণাকে তুলে নিয়ে এসেছে এই অপরূপ সৌন্দর্যের দৃশ্যে। তৃষ্ণা শ্বশুর শাশুড়ি গতকালের জার্নিতে নেতিয়ে গেছে, ওরা আসেনি। এসেছে তৃষ্ণা, জায়ান, জোভান, আয়ান, ঐশী, আরিফ ও উর্মি। তৃষ্ণার এক হাত খুব যত্ন সহকারে ধরে জায়ান প্রতিটা পা ফেলছে, আর তৃষ্ণা মুগ্ধ নয়নে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছে। এটা ওটা জিজ্ঞেস করছে, জায়ান খুব সুন্দর করে সব চিনিয়ে দিচ্ছে। তৃষ্ণা গ্রামের মেয়ে, অনেক হাঁটার অভিজ্ঞতা আছে। জায়ানের বাহু ধরে হাঁটছে। এদিকে উশসী একটু হেঁটে হাঁপিয়ে গেছে। এদিকে আয়ান ভালো হওয়ার নাটক করে উশসীর মন জয় করে ফেলেছে অনেকটাই। এখন উশসীকে হাঁপিয়ে যেতে দেখে ও জোর করে মাছ কোলে তুলে নিল ফট করে। উশসী চোখ কপালে তুলে বলল, কোলে নিচ্ছ কেন? তুমি হাঁটতে পারছো না তাই? আমাকে কোলে নিয়ে তুমি হাঁটতে পারবে না, নামাও। পারবো, তুমি আমার গলা জড়িয়ে ধরো। উশসী তো খুশিতে বাকবাকম। আয়ান উশসীর মনের সব দোটানা কাটাতে এই কাজটা করেছে ওর চোখে ভালো হওয়ার জন্য। উশসীর চাহনি দেখে মনে হচ্ছে উশসী ওকে বিশ্বাস করতে পারছে। উশসী থেকে থেকে লজ্জা পাচ্ছে। এদিকে আয়ান ঘেমে একাকার। এই উশসী যে এত ভারী হবে ও বুঝতে পারেনি। ওকে দেখে তো চিকনই লাগে, কিন্তু এত ওজন হবে কে জানতো। ভালো শাস্তি গিয়ে এখন নাকানি চোবানি খাচ্ছে। উশসী খুশিতে আয়নের গলা জুড়িয়ে লজ্জায় কাচুমাচু হচ্ছে। এদিকে আয়ন নামাবে কি করে ভেবে না পেয়ে আর কুলাতে না পেরে ঠাস করে কোল থেকে ফেলে দেয়। উশসী ও মাগো বলে চিৎকার করে ওঠে। জায়ান আর তৃষ্ণা ওদের পেছনে ছিল। ওদের দুজনের কাণ্ড কারখানা এতক্ষণ দুইজনেই পর্যবেক্ষণ করেছে। এই ঘটনা ঘটতে তৃষ্ণা জায়ানের বাহু থেকে মাথা উঠিয়ে নিল মৃদু চিৎকার করে। পড়ে গেল তো। সবাই ছুটে এসে উশসীকে মাটি থেকে তুলেছে। আয়ন চোরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। বেশি ভালো হতে গিয়ে এখন আরো খারাপ হয়ে গেল। উশসী তো ও মা গো, বাবা গো, আমার কোমর ভেঙে গেল গো বলে চেঁচিয়ে কাঁদছে। তৃষ্ণা উশসীর শরীরের ময়লা পরিষ্কার করে দিল।
উষসী এখন দাঁড়াতেও পারছে না, দাঁড়ানো থেকে ফেলে দিয়েছে, ওর কোমরের অবস্থা শেষ। উষসী আয়নের দিকে তাকিয়ে বলল, তুমি ইচ্ছে করে আমাকে ফেলেছো তাই না? বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আমাকে বিছানায় ফেলার ব্যবস্থা করে দিলে। বউকে কোলে নিয়ে একটু হাঁটতেও পারো না, এত ফিটফাট শরীর নিয়ে ঘুরো কেন? অকৃতজ্ঞ স্বামী, এখন আমি হাঁটবো কি করে? জায়ান বলল। যে ফালিয়েছে সেই কোলে করে নিয়ে যাবে। আয়ান বলল, আমি তো নিয়ে যেতেই চেয়েছিলাম, কিন্তু তোমার গায়ে যে এত ওজন আমি কি জানতাম? কিভাবে যে পড়ে গেলে। এখানে কারো পায়ে ব্যথা হলো না, তোমার কেন হলো? এই তোমাকে কি আমি বলেছি আমায় কোলে নাও? নিজের জোর করে নিজেই ফেলে দিলে, আবার কোলে নাও বলছি। তোমার জন্য আমি অকেজো হয়েছি, আমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আয়ন বিড়বিড় করে নিজেকেই বকছে, কেন যে আলগা পিরিত দেখাতে গেল। আয়ন উষসীকে আবার কোলে নিয়ে খুব কষ্টে হাঁটছে। উষসী তখন লজ্জা মুখে থাকলেও এখন আছে শয়তানি মুখে। কি গো মোর পেয়ারের স্বামী, খুব মজা লাগছে তাই না? আয়ন জোর করে মুখে হাসি টেনে মাথা নাড়ায়। যখন ফোন টিপতে টিপতে আগে চলে গেছে। সবার পেছনে আছে আরিফ, আর আরিফের আগে উর্মি। উর্মি হাঁটছে আনমনে। হঠাৎ কেউ ওর বাহু ধরে টেনে ধরে পেছনের দিকে, তারপর বলে ওঠে, আরে দেখে হাঁটেন, এক্ষুনি পায়ে কাটার আঘাত খাইতেন। উর্মি সামনে তাকিয়ে দেখলো আসলেই ওর পা ফেলার জায়গায় কাটা ডাল পড়ে আছে। উর্মি ধন্যবাদ দিয়ে সামনে এগিয়ে গেল। আরিফ ওর পেছন পেছন আসছে। এতক্ষণ আনমনে ছিল বিধায় বুঝতে পারেনি, এখন বুঝতে পেরে আনইজি লাগছে। আরিফ হঠাৎ বলে উঠল, সরি। উর্মি চমকে পেছনে ফিরে বলল, কেন? আমার জন্য আপনি জায়ানের কাছে অনেক ধমক খেয়েছেন তাই না? কপাল কুঁচকে বলল, আপনি লুকিয়ে কথা শুনছেন আমার? সরি, আমি ভুল করে শুনে ফেলেছি। আরেকটা কথা, আমি ভেবেছিলাম আপনি হয়তো লজ্জায় এতটা রুড বিহেভ করেন, তাই আপনার আমার প্রতি সংকোচ লজ্জায় কাটিয়ে ফেলতে অমনটা করতাম। এজন্য আপনার চোখে আমি অনেক খারাপ হয়ে গেছি। বুঝতে পারিনি আপনি যে আমাকে একটু পছন্দ করেন না, কিন্তু গতকাল আপনার কথা স্পষ্ট বুঝতে পেরেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়েটা আমি করব না। আপনি চিন্তা করবেন না, এই বিয়ে ভাঙার সমস্ত দোষ নিজেকেই দিব। উর্মি বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছে। অবাক নয়নে আরিফের দিকে তাকিয়ে দেখলো লোকটাকে আজ খুব অন্যরকম লাগছে। শক্তপোক্ত পুরুষ লাগছে, যার মধ্যে নাই কোনো ছেলে মানুষই। উর্মি বলল, আমি আসলে আপনাকে খারাপ ভাবিনি, এই বিয়েটা আমি করতে চাই না। আপনি এমনিতেই মানুষটা ভালোই। তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, ভালো হলে এত বিরক্ত ওই চোখে থাকতো না। যাই হোক, বাদ দিন, সবাই চলে গেল, চলুন এগোনো যাক। উর্মি নিজেও লজ্জাজনক পরিস্থিতিতে পড়ল কথাটা বলে। কম খারাপ আচরণ তো করেনি, কিন্তু একটা কারণে খুব শান্তি লাগছে। বিয়েটা ভেঙে দিবে এটাই ওর মনটা ফুরফুরে করে তুলল। আরিফ এগিয়ে গিয়ে ওর জন্য দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি আসুন, এদিকে জায়গা বিপজ্জনক, একসাথে যাই। উর্মি মাথা নিচু করে আরিফের সাথে হাঁটতে লাগলো। তৃষ্ণা হাঁটতে হাঁটতে বলল, আপনি আমাকে কোলে নিয়ে হাঁটতে পারবেন? জান ভ্রুকুটি করে তাকালো তৃষ্ণার দিকে। তৃষ্ণা শুকনো ঢোক গিলে বলল, না মানে, উষসী ভাবিকে কোলে নিয়ে হাঁটতে অনেক কষ্ট করছিল আপনার ভাই, তাই জানতে মন চাইলো আপনি পারবেন কিনা। জান হাতে সেলফোন অফ করে পকেটে রেখে বললেন, দেখতে চাও নাকি শুনতে চাও? তৃষ্ণা বোকা চোখে তাকিয়ে বলল, দেখবো কি করে? এদিকে আসো দেখাই। তৃষ্ণাকে কাছে ডেকে বলল জায়ান। তৃষ্ণা কাচুমাচু মুখ করে এগিয়ে এলো জায়ানের দিকে। জায়ান নিচু হয়ে ফট করেই তৃষ্ণাকে পাঁচ কোলে তুলে নিল। তৃষ্ণা ভয় পেয়ে জায়ানের গলা জড়িয়ে ধরেছে। দেখাবে বলে যে কোলে তুলে নেবে তৃষ্ণা ভাবতেই পারেনি। চোখ বড় বড় করে জায়ানের দিকে তাকিয়ে আছে। জায়ানের মুখে দুষ্টু হাসি। তৃষ্ণা লজ্জামাখা গলায় বলল, আপনি আমাকে কোলে তুললেন কেন? কষ্ট হবে আপনার, নামান। তোমার হাজবেন্ডের জিম করা বডি, এত অল্প ওজনের ভু করে নিয়ে এই পথ পাড়ি দিতে না পারলে এত শক্তি বানিয়ে লাভ কি? আপনার থেকেও তো আপনার ভাই মোটা, তিনি উষসী ভাবিকে কোলে নিয়ে হাঁপাচ্ছিল। সেই চিন্তা তোমার করা লাগবে না। আসো আমরা একটা রোমান্টিক সময় পার করি। বলতে বলতে জায়ান তৃষ্ণার গালে চুমু খেলো।
তৃষ্ণা লজ্জায় চোখ বন্ধ করে নিল। জোভান ফোন দিয়েছে মিহিরকে। কোথায় তুমি? পেছনে তাকাও। পেছনে তাকিয়ে দেখলো মিহির দাঁড়িয়ে আছে। জোভান ফোন কেটে মিহিরের কাছে এসে বলল, কি খবর তোমার? ভালোই। উর্মি কোথায়? আছে ওর হবু বরের সাথে কোথাও। মিহির বলল, তাহলে আমাকে এখানে এনেছো কেন? তাদের প্রেম কাহিনী দেখাতে? তুমি কি ভালোবাসো আমার বোনকে? মিহির থেকে বলল, হ্যাঁ বাসি। তাহলে ওকে কি এমন করেছো যে ও তোমার সাথে কথা বলতে চায় না? এতটা অবহেলা কেন করছো? সব তোমার ভাইয়ের জন্য। সে আমাকে হুমকি দিয়েছিল, উর্মির সাথে কথা বললে আমার পড়ালেখা ও এই শহরে থাকতে দেবে না। হ্যাঁ, সব জানি আমি। এজন্যই আমি আমার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে যোগাযোগ করেছি। আমার বোনের জন্য। উর্মি আমার বোন, আমার রক্ত। তাই ওর কষ্ট আমি বুঝি। ও তোমাকে ছাড়া আর কারো কাছেই ভালো থাকবে না। আমার বোনের সুখের জন্য আমি জায়ানের বিরুদ্ধে গিয়েছি। মিহির কৃতজ্ঞতার চোখে তাকিয়ে আছে। উর্মি আর আমি তো জায়ান ভাইয়ার আপন ভাই বোন নয়। এজন্য আমাদের প্রতি তার ভালোবাসা নাই। নিজে নিজের ভালোবাসার মানুষের সাথে সুখে আছে, কিন্তু আমাদের সুখ কেড়ে নিতে চায়। কিন্তু আমি তো তা হতে দেব না। আমার বোনের সুখ আমি দেখব। তোমাদের বিয়ে আমি দেবই। মিহির বিস্মিত কণ্ঠে বলল। আপন ভাই বোন না মানে কি বলছো তুমি জোভান? জোভান মিহিরকে টেনে আড়ালে নিল। তুমি এখন চলে যাও। সময় মতো উর্মির সাথে দেখা করিয়ে দিব। মিহির হাজারো কৌতূহল নিয়ে কিছু জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু জোভানার কোনো উত্তর না দিয়ে চলে গেল। উর্মির সম্মুখে দাঁড়িয়ে আছে মিহির। উর্মি এই জায়গায় মিহিরকে দেখে বিস্ময় হতভম্ব হয়ে গেছে। অবাক চোখে মিহিরের দিকে তাকিয়ে আছে। উর্মি মিহিরকে দেখে গলগলিয়ে চোখের জল ছেড়ে দিল। চেয়েও কান্না থামাতে পারছে না। কতদিন পর মিহিরকে দেখল। প্রিয় মানুষকে চোখের সামনে দেখে নিজেকে দুর্বল করে ফেলল। মিহির সেই সুযোগটাকে কাজে লাগালো। উর্মির চোখের জল মুছিয়ে দিয়ে বারবার করে ক্ষমা চাইতে লাগলো। উর্মি কান্না থামিয়ে মিহিরকে নিজের থেকে ছাড়িয়ে বিস্মিত নয়নে তাকিয়ে আছে মিহিরের দিকে। মিহিরের বিহেভিয়ার ওকে চমকে দিচ্ছে। তাকে অপরিচিত লাগছে। মিহির উর্মির তাকানোর ভঙ্গি দেখে থতমত খেয়ে গেল। নিজেকে ধাতস্থ করে বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? উর্মি বলল, কে তুমি? মানুষটা পরিচিত লাগলেও বিহেভ অপরিচিত লাগছে। তোমরা মেয়েরা পারো বটে। পাত্তা না দিলেও অবাক হও, দিলেও অবাক হও। মানে এখন আমি এখানে আছি, তোমার চোখের জল মুছিয়ে দিচ্ছি। দেখে কি অবাক হওনি? হয়েছি। হওয়াটা কি অস্বাভাবিক? তা নয়, কিন্তু তোমার এখানে আমাকে দেখে খুশি হওয়া উচিত ছিল। তোমাকে দেখে আমি খুশি কেন হব? তুমি কি আমার ভালোবাসো? বলতে আসছো যে খুশি হব? তার জন্যও তো আসতে পারি। তোমার ওই চোখে আমার জন্য এক ফোঁটাও ভালোবাসা নেই। তাচ্ছিল্য করে হাসলো। বলতে বলতে উর্মি আরিফের বলা কথাটা মনে করলো। আরিফ বলেছিল আমার চোখে নাকি তার জন্য শুধুই বিরক্তি দেখতে পায়। আমিও তো মিহিরের চোখে বিরক্তির আভাস দেখতে পাচ্ছি। মিহির ওকে আরো চমকে দিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে বসলো। উর্মি বুঝতে পারছে না কি করবে। মিহির এসব কি করছে? হঠাৎ সে এমন অদ্ভুত বিহেভ করছে কেন? মিহির, কি হচ্ছে এসব? তুই এখানে কি করছো? আর এসব কেন করছো? মিহির শুধু বলছে, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, উইল ইউ ম্যারি মি? উর্মি হতবিহ্বল চোখে মিহিরের দিকে তাকিয়ে আছে। মিহির বারবার জিজ্ঞেস করছে। উর্মি খুশি লাগছে, সাথে সন্দেহ হচ্ছে। হঠাৎ এত ভালোবেসে ফেললে যে প্রপোজ করতে বান্দরবন চলে আসছো? মিহির মলিন মুখ করে উঠে দাঁড়ালো আর বলল, আমি তোমাকে সেই প্রথম থেকে ভালোবাসতাম উর্মি। উর্মি অবাক চোখে বলল, তাই? তাহলে আমি যখন তোমার পেছনে পাগলের মতো ঘুরঘুর করতাম, তখন কেন আমাকে গ্রহণ করলে না? বারবার তুচ্ছ তাচ্ছিল্য করে ফিরিয়ে দিতে। আজ যখন আমি তোমাকে ছাড়া থাকতে মেনে নিয়েছি, তখন কেন ভালোবাসার প্রস্তাব নিয়ে এখানে ছুটে এলে? তোমাকে আমার সন্দেহ হচ্ছে কেন বলো তো মিহির? মিহির খুক খুক করে কেশে আমতা আমতা করতে লাগলো। কি হলো, উত্তর দাও। আর তোমার মনের আসল মতলব আমাকে বলো। আমি তোমাকে ভালোবাসি। তোমার উপর দুর্বল বলে এই না যে বানানো কাহিনী এসে বলবে আর আমি বিলিভ করে নিব। মিহির কপালের ঘাম মুছছে ভয়ার্থ চোখে তাকিয়ে বলল, আমি কিছু বলতে পারবো না উর্মি, কিন্তু এটা সত্য, আমি তোমাকে ভালোবাসি। এই মিথ্যা কথাটা আর বলো না।
তুমি আমাকে না আগে ভালোবাসতে আর না এখন ভালোবাসো, তাই দয়া করে মিথ্যে কথা বলে আর নিজের পাপ বাড়িও না, সত্যিটাই বলো। মিহির মাথা নিচু করে বলল, তোমার হবু বরের প্রতি তোমার ভালোবাসা জন্ম নিয়েছে, এজন্য এখন আর আমার ভালোবাসা তোমার কাছে সত্য লাগছে না। দয়া করে বলো কেন এমন করছো, নাহলে আমি কিন্তু জায়ান ভাইকে সব বলে দিব। মিহির ভয় পেয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, তোমার ভাইয়ের জন্য আমি তোমার ভালোবাসা গ্রহণ করিনি, সবসময় ইগনোর করে গেছি। হোয়াট? কি সব বলছো? মিহির নরম সুরে সব খুলে বলল। উর্মি সব শান্ত গলায় শুনল। তারপর কথা শেষ হতেই মিহির বলল, তোমার ওই গুন্ডা ভাই আমাকে থ্রেট দিয়ে সবসময় তোমার থেকে দূরে রেখেছিল, এমনকি টাকার লোভও দেখিয়েছিল। আমি নেইনি। আমি কি টাকার জন্য আমার ভালোবাসা বিক্রি করব বলো? ও আচ্ছা তাই, তাহলে আমাকে এসব আগে না বলে আজ বলছো কেন? এতদিন তো ভাইয়ের কথাই শুনেছ, আজ কেন তার অবাধ্য হয়ে গেলে? কেন ভালোবাসি বলতে আসলে? মিহির বলল, তখন আমি তোমার কথা ভেবে তোমায় ইগনোর করতাম, ভেবেছিলাম তুমি আমার কাছে সুখী হবে না, আমি তোমার থেকে দূরে থাকলেই তোমার মঙ্গল। কিন্তু এখন আর পারছি না, অন্য কারোর সাথে তোমার মেলামেশা দেখে আমি মানতে পারছি না। এজন্য সব বাধা উপেক্ষা করে আমি তোমার কাছে ছুটে এসেছি, আর তোমার ভাইয়ার আসল রূপ তোমাকে দেখাতে এসেছি, যে সে কতটা স্বার্থপর। নিজের বোনের সুখের কথা সে ভাবে না। অমন ভাইয়ের জন্য তুমি কখনোই সুখের মুখ দেখবে না। উর্মির আগে ফুসতে মিহিরের কথা শেষ হতে উর্মি ঠাস করে মিহিরের গালে চড় মেরে বসল। মিহির হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছে। আচমকা আঘাতেও স্তব্ধ। উর্মি ওর গায়ে হাত তুলবে ও কল্পনাতেও ভাবেনি। উর্মি এগিয়ে এসে আর একটা থাপ্পড় মেরে বলল, আমার ভাইকে নিয়ে আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে কথা বলার মুখ বন্ধ করে দিব। আমার ভাই আমার সুখের পথে কখনো বাধা হবে না, আমি জানি। আর তুমি আমার মনে ছিলে, ভালোবাসা ছিলে এতদিন, কিন্তু আমার ভাইকে নিয়ে এই কথাগুলো বলে নিজের সেই জায়গাটা নিজেই হারালে। চলে যাও আমার চোখের সামনে থেকে, কখনো আসবে না। বলেই উর্মি গটগট করে চলে গেল। মিহির স্তব্ধ হয়ে চলে গেল। দুইটা থাপ্পড় খেয়ে ওর চোখ মুখ রাগে লাল হয়ে উঠেছে। তখনই জোহান দৌড়ে এসে বলল, উর্মি তোমায় মারলো কেন? কি করেছো ওকে? ও নিজের ভাইকে নিয়ে আমার সাথে ঝগড়া করলো। ভাইয়ের আসল রূপ তো জানে না, এজন্য এমন করেছে। তুমি ভুল বুঝো না, উর্মি জায়ান ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাকে নিয়ে খারাপ কথা বলেছো বলেই এমন করেছে। কিন্তু যখন ভাইয়ার রূপ ওর চোখের সামনে চলে আসবে, তখনও নিজেই তোমার কাছে ফিরে আসবে। হাল ছেড়ো না। মিহির রাগে গজগজ করতে করতে চলে গেল। উর্মি নিজের রুমে বসে কাঁদছিল। তখন আরিফ দরজার পাশ দিয়ে যাচ্ছিল। ভেতরে উর্মির কান্নার আওয়াজ পেয়ে কৌতূহল নিয়ে ভেতরে যাওয়ার জন্য দরজায় নক করে। উর্মি চমকে চোখ মুছে ভেতরে আসতে বলে। আপনি কাঁদছিলেন? আরিফকে দেখে উর্মির মেজাজ আরো গরম হয়ে ওঠে। আপনি আবার লুকিয়ে আমার কাছে দেখছিলেন? জি না, আমি বাইরে যাচ্ছিলাম, তখন আপনার গুনগুনিয়ে কান্নার শব্দ পেলাম। কাঁদছিলেন কেন? বিয়ে তো ভেঙে দেব বলেছি। আমার ইচ্ছে হয়েছে, কেঁদেছি। আপনি একজনকে কাঁদতে দেখলেন আর জিজ্ঞেস করতে চলে এলেন কেন জানেন না আমি আপনাকে অপছন্দ করি? আরিফের মুখটা চুপসে গেল। সরি বলে বেরিয়ে এলো রুম থেকে। উর্মি আরিফের চুপসে যাওয়া মুখটা দেখে অজান্তেই কষ্ট পেল। এভাবে বলাটা উচিত হয়নি। উনি তো আমার কথা ভেবেই এসেছিল। উর্মি পেছনে ডাকতে চেয়েও ডাকলো না। দরজা আটকে রুমে চলে গেল। আয়ন কাঁধ আর কোমর ব্যথায় বিছানা থেকে উঠতে পারছে না। উশসীকে অনেকবার বলল একটু মলম লাগিয়ে দিতে, কিন্তু উশসী ফোন টিপছে, ওর দিকে ফিরেও তাকাচ্ছে না। ডিনার ওরা রুমেই করেছে। উশসী খুঁড়িয়ে আর বাইরে গিয়ে খাবে না। আর আয়ন উশসীকে নিয়ে সারা পথ পাড়ি দেওয়ার ফলে ওর শরীর ব্যথায় টান টান করছে। উশসী, তোমার জন্য আমি এত কষ্ট করলাম, আর তুমি আমার দিকে ফিরে তাকাচ্ছ না। এই সত্যি করে বলো তো, তুমি কি মতলব এঁকেছো যার জন্য এমন ভালো আচরণ করছো? আমি ভালো হই সেটা তোমরা কেন বিশ্বাস করতে চাও না? আমি ভালো হই সেটা কি চাও না? তুমি ভালো হলে আমার থেকে খুশি আর কেউ হতো না। আমি সত্যি পরিবর্তন হয়েছি, আমি অনুতপ্ত, বিলিভ করো আমার কথা। উশসী বিরক্তিকর চোখে তাকিয়ে ফোন রেখে আয়নের কাঁধে মলম লাগিয়ে দিল। হয়েছে, এবার মিথ্যে কথা বন্ধ করো। আয়ন উশসীর হাত ধরে টেনে নিজের খুব নিকটে টেনে আনলো আর বলল, বিলিভ করো। উফ,
ছাড়ো, এমন জাপটে ধরলে কেন? দেখো, আমার কাছে আসার চেষ্টা করবে না একদম। তোমার মতো নোংরা মানুষের স্পর্শ আমি সহ্য করতে পারি না। আয়ান জোর করে স্পর্শ করতে চাইল আর ফিসফিস করে বলল, আমি ভালো হয়ে গেছি, এভাবে দূরে সরিয়ে দিও না। আজকের পর হয়তো আর কখনোই এত কাছে পাবেই না আমাকে। আসো, একটু আদর করি তোমায়, অনেকদিন হলো তোমাকে কাছে পাই না। উশসীর গা গুলিয়ে আসছে আয়নের স্পর্শে, চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। মনে একটু জায়গা তৈরি হচ্ছিল, কিন্তু আজকের এই বিহেভিয়ারের পর আয়ন জন্মের মতো উশসীর মন বিষিয়ে দিল। উশসী চোখ ভর্তি জল নিয়ে বলল, এর জন্যই এত ভালো আচরণ করেছিলে, তাই না? ছি ছি, আমি ভাবতে বসেছিলাম তুমি বোধহয় ভালো হয়ে যাচ্ছ, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তোমার মতো পুরুষ কোনো দিন ভালো হতে পারে না। তুমি শরীরের চাহিদা ছাড়া আর কিচ্ছু বোঝো না। আজ তুমি যা করলে, এরপর আর কোনো দিন তুমি আমার চোখে ভালো হতে পারবে না। আয়ান, মনে রেখো, আমি যতদিন বেঁচে আছি তোমাকে ক্ষমা করব না। উশসী বেবি, আজকের পর তুমি আমাকে ঘৃণা করার জন্য এই পৃথিবীতে বেঁচে থাকবে না। জায়ানের সাথে হাত মিলিয়ে আমাকে শাস্তি দিতে চেয়েছিলে, তাই না? তার শাস্তি তুমি নিজের জীবন উৎসর্গ করে পাবে। উশসী আয়নের কথা শুনে যা বোঝার বুঝে গেল। ও আয়নের থেকে ছাড়া পেতে ছটফট করতে লাগলো, কিন্তু আয়নের থেকে ছাড়া পেতে পারল না। আয়ন উশসীর গালে হাত দিয়ে বলল, তোমাকে মারতে আমার খুব কষ্ট হবে উশসী। আমি তোমায় পছন্দ করতাম, তোমার সঙ্গ আমার খুব ভালো লাগে। তুমিহীন আমি একা খুব কষ্টে থাকবো। উশসী টুকরে কেঁদে উঠল। আমায় মেরো না, ছেড়ে দাও আমায়। আমি অনেক দূরে চলে যাব, কোনো দিন তোমার কোনো ব্যাপারে না গলাবো না। জায়ানকে ডাকো, তোমার পুরনো আশিক, ওই তোমায় বাঁচাবে, আমি না। বান্দরবন থেকে ফিরেছে 2 দিন হলো। বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে, চারিদিক থেকে বিপদ এসে ঘিরে ধরেছে। জায়ান কোন দিক সামলাপে দিশেহারা হয়ে পড়ছে। বান্দরবন থেকে ফেরার পথে আয়নের গাড়িটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। সেখানে গুরুতরভাবে আঘাত হয় উশসী ও আয়ান, দুইজনেই হসপিটালে ভর্তি। এদিকে বান্দরবনে থাকতে উর্মি কিডন্যাপ হয়। বেড়াতে যাওয়ার আনন্দ সম্পূর্ণ নষ্ট করে সবাই বাড়ি ফিরে আসছিল, তখন আবার অ্যাক্সিডেন্ট। এত ঝড় এসে পড়েছে, এইদিকে আর মাত্র 15 দিন পর ইলেকশন, সেই নিয়ে কাজ করতে হবে। সব মিলিয়ে জায়ান ক্লান্ত, অবিশ্রান্ত। এত টেনশন নেওয়া যাচ্ছে না। জায়ান কপালে হাত দিয়ে বসে আছে। তৃষ্ণা গুটি গুটি পায়ে জায়ানের পাশে এসে বসলো। কাঁপা কাঁপা হাতে জায়ানের কপালে আলতো হাতে চাপ দিতে লাগলো। জায়ান ভ্রু কুঁচকে তাকালো, তারপর বলল, তৃষ্ণা, আমি মরে গেলে তুমি কি খুব বেশি কষ্ট পাবে? তৃষ্ণার বুক ধক করে ওঠে। খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে এই যন্ত্রণা ভোগ করার থেকে মৃত্যু অনেক শান্তির। আমি এত কিছু সামলাতে পারছি না। উর্মি আপুকে পাওয়া যাবে, দেখবেন কিছু হবে না তার। উর্মিকে তো আমি পাবোই, কিন্তু বাবাকে এবার জেতাতে পারবো না। এজন্য হয়তো আমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে। এভাবে কেন ভাবছেন? যা হবে ভালোই হবে, আপনি তো টেনশন করবেন না। আপনি কেমন দুর্বলভাবে একটু মানাচ্ছে না। আপনাকে অসহায় দেখালে আমার খুব কষ্ট হয়। কিন্তু একটা কথা কি জানো, উর্মি এবার বুঝবে ওর ভাই ওর খারাপ চায়নি, কিন্তু আমার বোনকে কিডন্যাপ করার সাহস করেছে। ওকে তো আমি ছেড়ে দেব না। কে করেছে এই কাজ? অবাক গলায় বলল তৃষ্ণা। জায়ান তৃষ্ণার হাত নিজের কপালে ধরে বলল, মাথা টিপে দাও। কে করেছেন বলেন দয়া করে। ওয়েট করো, এক্ষুনি জানতে পারবে। তৃষ্ণা দুশ্চিন্তায় থাকতে পারছে না, কিন্তু জায়ানের মুখ থেকে কথা বের করা তো ওর পক্ষেও সম্ভব নয়। ও দাঁড়িয়ে জায়ানের চুল টেনে দিচ্ছে। জায়ান চোখ বন্ধ করে আছে। তখনই দরজায় নক পড়ে, আর সঙ্গে সঙ্গে জায়ান মাথা তুলে তাকায়। তৃষ্ণার দিকে তাকিয়ে বলে, তোমার প্রশ্নের উত্তর দিতে চলে আসছে, যাও দরজা খোলো। তৃষ্ণা হতভম্ব গলায় বলে, কি বলছেন? আমিও উত্তর চাইলাম আপনার কাছে, বাইরে থেকে কেউ তার উত্তর কিভাবে দেবে? দরজাটা খুলে আসো, তারপর দেখো কিভাবে আসে। জোভান দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোমে এসে জায়ানের পায়ের কাছে বসে পড়ল। মাথা নিচু করে গড়গড় করে সব সত্যি বলে দিল। তৃষ্ণা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সোফার হাতল ধরে। জায়ান বেশি কিছু করল না, উঠে দাঁড়িয়ে জোভানকেও কাঁধ ধরে দাঁড় করালো। ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি মিহির শয়তানটাকে চিনতে পারি নাই, ওর জন্য আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু ও আমাকে ঠকিয়ে আমাদের বোনকে নিয়ে পালিয়ে গেল। ও যে এমন আমি বুঝতেই পারি নাই। তুমি উর্মিকে ফিরিয়ে আনো ভাই,
আমি ভুল করেছি, তার শাস্তি তুমি আমাকে দাও, আমি মাথা পেতে নিব। জায়ান জোভানের দুই গালে হাত রেখে বলল। তুই কি আমার ভাই? জায়ানের প্রশ্নে জোভান থতমত খেয়ে গেল। কিরে থমকালি কেন? তুই আমার ভাই না, আর উর্মি আমার বোন নয়। তোরা দুজন ভাই বোন। তোর বোনের দায়িত্ব তোর, তাকে আমি খুঁজে টাইম ওয়েস্ট করতে পারবো না। নিজের বোনের সুখের জন্য যার সাথে হাত মিলিয়েছিলি, এসব তাকে নিয়েই কর। আমি কিছু করতে পারবো না, সরি। জোভান ঠাস করে ফ্লোরে বসে পড়ে জায়ানের পা চেপে ধরে মিনতি করতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি চরম অন্যায় করেছি, তোমাকে ভুল ভেবেছি। আমি আসলে উর্মির চাওয়াকে প্রাধান্য দিতে গিয়ে ভুল মানুষকে বিলিভ করে ফেলেছিলাম। তৃষ্ণা দুই ভাইয়ের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না, হাঁ করে কথা গিলছে শুধু। জায়ান এসব কি বলছে? ভাই বোন নয় মানে কি? তাদের কথা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এখন কিছু না বলাই ভালো। ও চুপ করে দুইজনের কথাবার্তা শুনছে। জোভান ব্যর্থ হয়ে বেরিয়ে গেল। জেসমিন বেগম মেয়ে ছেলে, ছেলের বউয়ের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। জোভান মায়ের কাছে গিয়ে মায়ের হাত ধরে মাথা নিচু করে বসে রইল। জেসমিন বেগম কি হয়েছে জিজ্ঞেস করছে। জোভান কথা না বলে মায়ের কাছে মাথা নিচু করে বসে রইল। এদিকে আয়ানের তেমন কিছুই হয়নি, অ্যাক্সিডেন্ট তো বানানো। উশসীকে গাড়িতে রেখে নিজে নেমে পড়েছিল, আর গাড়িতে ব্রেক ফেল করানো ছিল। উশসী অ্যাক্সিডেন্ট করে আধমরা হতে ও নিজেই নিজেকে আঘাত করে পাশে পড়েছিল। পরদিন উশসীকে কিছু করতে চাইছিল, কিন্তু উর্মি নিখোঁজ হতেই সব প্ল্যান ভেস্তে যায়। ওরা ওঠার আগেই সবাই বেরিয়ে পড়ে। উশসী নিজেকে রক্ষা করতে গাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়ে। আর আয়ান যে আগেই গাড়িতে অঘটন ঘটিয়ে রেখেছে, যা উশসী জানতেও পারে না। বাঁচার জন্য মানুষ কি না করে, উশসীও করেছিল। শেষ পর্যন্ত লড়ার এখনও করে যাচ্ছে হসপিটালের বেডে শুয়ে। কিন্তু আয়ান যে ওকে লড়াই ছাড়াই মৃত্যু দিতে চায়, এই জন্য তো অসুস্থতার নাটক করে হসপিটালে পড়ে আছে, যাতে সুযোগ বুঝে আরেকজনের প্রাণ কেড়ে নিতে পারে। উশসী আর আয়ানের কেবিন পাশাপাশি। আয়ান রাত গভীর হতেই নিজের কেবিন ছেড়ে উশসীর কেবিনে যায়। উশসীর মুখে অক্সিজেন মাস্ক, ঘুমাচ্ছে উশসী। আয়ান উশসীর অক্সিজেন মাস্ক ধরে এক টান মেরে খুলে ফেলে। সাথে সাথেই উশসীর চোখ মেলে ঝটপট করতে লাগে অক্সিজেনের জন্যে। কেমন লাগছে উশসী? তোমাকে হসপিটালে এত কষ্ট করে বাঁচতে হবে না, তুমি একেবারে সব কষ্টের ঊর্ধ্বে চলে যাও কেমন। আবারও বলছি, তোমাকে খুবই মিস করব। বলেই আয়ান বেরিয়ে এলো কেবিন থেকে। উশসী অক্সিজেন মাস্ক ফ্লোর থেকে নিতে চাইছে, কিন্তু পারছে না, কারণ ওর হাতে স্যালাইন লাগানো। স্যালাইনে টান লেগে গলগলিয়ে রক্ত পড়তে শুরু করছে। মৃত্যুর তীব্র যন্ত্রণা ছটফট করছে উশসী। এইভাবেই কি শেষ হয়ে যাবে উশসীর জীবন? থেমে যাবে তার হৃদস্পন্দন? মাঝরাতে তৃষ্ণার ঘুম ভেঙে যায় জায়ানের ফোনের রিংটোনে। লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। জায়ান গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিন নানান টেনশনে থাকে, এই জন্য এত কল আসছে, তবুও জাগ্রত হয়নি। তৃষ্ণা জায়ানের ফোন টি টেবিলের ওপর থেকে হাতে নেয়। ও কল রিসিভ করা এখন বোঝে, এটা জায়ানই শিখিয়েছে ওকে। ও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছে, এত রাতে কে কল করছে, আর এত কল কেন করছে। ধরতে কেউ ধরল না। জায়ান আবার এই জন্য যদি রাগ করে। ও ফোন পাশে রেখে জায়ানকে ডাকতে লাগে। জায়ান উঠছে না। তৃষ্ণা ধাক্কা দিয়ে ডাকছে। জায়ান নড়ে চড়ে আবার তৃষ্ণাকে বসা থেকে শুইয়ে দিয়ে জাপটে ধরে। তৃষ্ণা পড়ল বিপাকে। একে ওঠাতে চাইছে, আর সে না উঠে ঘুমানোর জন্য আরো সুন্দর করে শুয়ে পড়ছে। উঠুন দয়া করে, কে যেন কল করছে, ধরে দেখেন। জায়ান বিরক্তিকর চোখে তাকালো। এবার ওর কানে ফোনের শব্দ গেল। ও হাত বাড়িয়ে টেবিল লাইট অন করে উঠে বসলো, আর বিড়বিড় করে বলল, শান্তিতে ঘুমাতেও দেবে না। আগামীকাল থেকে এই ফোন সুইচ অফ করে ঘুমাতে হবে। ফোন হাতে নিয়ে দেখে নাম ছাড়া নাম্বার থেকে কল আসছে কয়েকবার। ও কল ব্যাক করলো। যেই হোক রিসিভ করলেই ধমক দেবে, এমন অসময়ে কল দেওয়ার জন্য। হ্যালো, আমি হসপিটাল থেকে বলছিলাম। আপনি কি মিস্টার আয়ান ও মিসেস উশসীর বাড়ির লোক? হাসপাতালের ফোন কল দেখে ও বসা থেকে উঠে দাঁড়ালো। বড় লাইট জ্বালিয়ে বলল, এভরিথিং ইজ ফাইন। এত রাতে কল করেছেন কেন? নার্স বলল। আপনি দ্রুত হসপিটালে আসুন। বলেই নার্স কল কেটে দিল। তৃষ্ণা নিজেও পেছনে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করছে। কিছু না বুঝতে পেরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি শুয়ে পড়ো, আমাকে হসপিটালে যেতে হবে একটু। এই রাত একটায় হসপিটালে কেন? না গেলে জানতে পারবো নাকি?
দেখে আসি, টেনশন করো না, ঘুমাও। তৃষ্ণার কি হলো, ফট করে জায়ানের হাত ধরে বলে উঠল, আমিও যাব আপনার সাথে। কি? অসম্ভব, আমি তোমাকে নিয়ে এই রাতে কোথাও যাব না, চুপচাপ শুয়ে পড়ো। তৃষ্ণা আরও সাহসের সাথে বলল, আমিও আপনাকে একা যেতে দিব না, আমি যাব। তুমি এত জেদি হলে কবে? আপনার সাথে থেকে থেকে অনেকটা আপনার মতো হয়ে যাচ্ছি। আচ্ছা যাও, রেডি হয়ে নাও। দুজনেই বেরিয়ে পড়ল। বাসার আর কেউ জানতেও পারল না হসপিটালে কি অপেক্ষা করছে জায়ানা তৃষ্ণার জন্য। অবশেষে আয়নের পরিকল্পনা সফল হলো। উশসীকে মারতে সফল হয়েছে। মৃত্যুর কোলে ঢলে পড়েও অনেক যুদ্ধ করেছে উশসী, বাঁচার যুদ্ধ। নিজের সবটা দিয়ে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আয়ন পারতে দেয়নি। যে নার্স ওর দেখাশোনা করত সেই ছিল আয়নের টাকা খাওয়া। সেই আয়নের সাথে হাত মিলিয়ে উশসীর প্রাণ কেড়ে নিল। জায়ানকে কল সেই নার্সই দিয়েছিল। জায়ানা তৃষ্ণা আধা ঘন্টার মধ্যে হসপিটালে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে উশসীর নিথর দেহটা পায়। জায়ান নিজেও স্তব্ধ, হাত মুষ্টিবদ্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। উশসীর সাথে ওর একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। সব কিছু উশসী ওকে শেয়ার করত, ওর সব সমস্যায় হেল্প করত। এইভাবে চলে যাবে ও বিশ্বাস করতে পারছে না। এদিকে আয়ান তখন সেই নার্সের সাহায্যে উশসীর কাছে এসে নাটকীয় কান্না শুরু করে দেয়, যেন উশসীর মৃত্যুতে সবচেয়ে বেশি দুঃখ সেই পেয়েছে। তৃষ্ণা তো বাচ্চাদের মতো কাঁদছে। জান এই খবর উশসীর পরিবারের সবাইকে কিভাবে দেবে সেই টেনশনে আছে। 2 দিন হসপিটালে ছিল ওরা সবাই। আশা করেছিল উশসী সুস্থ হয়ে যাবে। উশসীর বাবা খুব রাগী মানুষ। তার মেয়ের এই পরিণতি জানলে তিনি কি করবেন সেটা ভাবতে পারছে না জায়ান। জায়ান নার্সের দিকে তাকিয়ে বলল, ডক্টর কোথায়? নার্স শুকিয়ে আসা গলায় চমকে বলল, ডক্টরকে কল করা হয়েছে, তিনি দ্রুত আসছেন। বিকেলেও তো ডক্টর বলল উষাশির অবস্থা ভালো, তাহলে এসব কিভাবে হলো? আর এমন সিরিয়াস পেশেন্ট রেখে ডক্টর বাসায় গেল কিভাবে? হানসামি। নার্স কথা বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কোনো সন্দেহজনক কিছু হয়ে থাকলে কেউ পার পাবে না, ভুলে যাবেন না আমরা কোন ফ্যামিলির। আয়ন তখন বলে উঠল, নার্স, আমাকে আমার রুমে দিয়ে আসেন, আমার শ্বাসকষ্ট হচ্ছে। নার্স তাড়াতাড়ি আয়নকে ধরে তার রুমে নিয়ে আসলো। একে একে অনেক নার্স এসে ভিড় করলো রুমটাতে। জায়ান তৃষ্ণাকে নিয়ে রুমের বাইরে এসে দাঁড়ালো। তৃষ্ণা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। জায়ান বাড়িতে কল করে সবাইকে জানিয়ে দিল। তৃষ্ণা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কয়দিনে কি সুন্দর দুইজনে মিলে গেছিল। বড় বোনের মতো ওকে উপদেশ দিত, কত গল্প করেছে কয়দিনে, কি ভালো ছিল। তৃষ্ণার পুরনো কথাগুলো মনে পড়ছে শুধু। এদিকে অনেকক্ষণ চলে গেল, উশসীর নার্স আর আসলো না। আয়নকে রেখে আসতে এত সময় লাগছে কেন? জায়ান ভ্রু কুচকে সন্দেহ চোখে এদিক ওদিক তাকাচ্ছে। তৃষ্ণা দরজায় দাঁড়িয়ে চোখের জল ফেলছে। জায়ান আয়নের রুমে ঢুকে দেখে আয়ন অক্সিজেন মাস্ক মুখে দিয়ে কাঁদছে। জায়ান কেবিনের চারপাশে চোখ বুলিয়ে বলল, নার্স কোথায়? আয়ন চমকে চোখ মেলে তাকালো আর আমতা আমতা করে বলল, সে তো আমাকে রেখেই চলে গেছে। কেন? কি হয়েছে? জায়ান আয়নের কাছে এসে বলল, তুই কিছু করিসনি তো এসবে? আয়ন শুকিয়ে আসা ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, কি বলছো এসব? আমি এসব করব কেন? আমি কি জানি না ওর বাপ কেমন? আমাকে ছিঁড়ে খাবে ওর কিছু করলে। আমি জেনে বুঝে কেন কিছু করতে যাব? জায়ান কি যেন ভেবে পড়ল। নার্সটাকে সন্দেহ হচ্ছে, এখন নিখোঁজ, তার মধ্যে ঝামেলা আছে। আয়ন বলল, নার্স কেন উশসী ক্ষতি করবে ভাবো? তার কি লাভ এতে? তার লাভ না থাকলেও তোর লাভ আছে, যদি এর পেছনে তোর হাত থাকে। আমি ভুলে যাব তুই আমার ভাই। একবার ক্ষমা করেছি বলে ভাবিস না এবার আর ক্ষমা পাবি। বলেই জায়ান হনহনিয়ে বেরিয়ে এলো কেবিন থেকে। আয়ন অক্সিজেন মাস্ক খুলে উঠে বসে রাগে ফুঁসতে লাগলো। এতদিন তোকে ভাই বলে ছেড়ে দিয়েছি জায়ান, অনেক তোর ধমক অবজ্ঞা শুনেছি, আর না, এবার তোর জায়গা হবে আমার, আর আমি মাথা নিচু করে থাকবো না। আয়ন ভাবছে, নার্সকে তো পালিয়ে যেতে বললাম, কিন্তু ওই মেয়ে বাই এনি চান্স ধরা পড়ে গেলে আমার নাম বলে দেবে। ওকে শুধু পালাতে দিলে হবে না, ওর মুখ চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। জায়ানের পক্ষে ওকে খুঁজে পাওয়া ব্যাপার না, কিন্তু ও যদি বেঁচেই না থাকে তখন আর ওকে খুঁজে পেয়ে লাভ কি হবে? আয়ন প্রতিশোধের স্বার্থের লোভে আস্তে আস্তে কতটা নিচে নেমে যাচ্ছে নিজেও বুঝতে পারছে না। ও বুঝতে চাইছে না। ও
ও শুধু চাচ্ছে জায়ানকে মাটির সাথে মিশিয়ে দিতে, জায়ানের সব ক্ষমতা নিজের দখলে নিতে। তৃষ্ণা জায়ানকে ছটফট করে এদিক ওদিক কাউকে খুঁজতে দেখে এগিয়ে যায়। কি হয়েছে? এমন করে কাকে খোঁজেন? প্রথমে যে নার্সটা এখানে ছিল তাকে দেখছি না যে? দেখছো তাকে? তৃষ্ণা কাঁদছিল, কোনো দিকে এতটা নজর দিয়ে রাখছিল না, তাই মনে করতে পারছে না। কি দেখেছো? কি? আমি খেয়াল করিনি। জায়ান ফোন কানে ধরে লিফটের কাছে চলে গেল। তৃষ্ণা উশসীর কাছেই রইল। তখনই কাঁদতে কাঁদতে একজন অপরিচিত মহিলা এগিয়ে এলো এদিকে। তার পেছনে আসছে 4 জন পুরুষ ও 2 জন মহিলা। তৃষ্ণা তাদের দেখে দরজার পাশ থেকে সরে দাঁড়ালো। ওনারা কি উশসী ভাবির বাড়ির লোক? তৃষ্ণা ভাবছে। তখনই জেসমিন বেগম, জোভান, জায়ানের বাবা সবাই এসে উপস্থিত হলো। সবাই এলোমেলো হয়ে এসেছে। এদিকে ফজরের আজান কানে ভেসে এলো তৃষ্ণার। রাত 2টার পর এখানে এসে পৌঁছেছিল ও আর জায়ান। আর এখন 4:30 বাজে। বাড়ির একজন সদস্যও নাই। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আজকের সকালটা তার জন্য ছিল না এত সুন্দর ভুবন দেখা। তৃষ্ণা ডুকরে কেঁদে উঠল। তৃষ্ণার কান্না থেমে গেল। হঠাৎ একটা লোক হঠাৎ জায়ানের বাবার কলার চেপে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলো। তৃষ্ণা ভয়ে ভীত হয়ে পড়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে। আর একজন লোক, তিনি আয়নের কেবিনে গিয়ে আয়নকে ঘুষি মেরে কেবিনের বাইরের ফ্লোরে ফেলে দিল। এসব কি হচ্ছে কিছুই তৃষ্ণার ছোট মাথায় ঢুকছে না। জোভানের থেকে জানতে পারলো একজন উশসীর বাবা আর 2 জন উশসীর ভাই, তারা তাদের মেয়ের মৃত্যুর পেছনে ওদেরকে দোষারোপ করছে। তৃষ্ণা ভাবছে মেয়ের মৃত্যুতে কোথায় কষ্ট পাবে তা না, কে কি করেছে সেই সব ভেবে মারামারি করছে। এরা কেমন ভাই বাবা? মেয়ের প্রতি এ কেমন ভালোবাসা? জায়ান এখানে নাই, থাকলে হয়তো তার ওপরও আক্রমণ হতো। ডক্টর এসেছে, এবার ডক্টরকে মারতে চাইছে। সবাই দুঃখে মুখ করে আসলেও উশসীর বাবা আর ভাইয়ের কাজে সবাই অসন্তুষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। জোভান আর উশসীর ছোট ভাই ও কয়েকজন ওয়ার্ড বয় মিলে তাদের রেশারেশি থামিয়ে দূরে সরিয়ে আনে আর বোঝায় এটা একটা হসপিটাল, এখানে হাজারো পেশেন্ট আছে। যা করার বাইরে গিয়ে করতে, এখানে এসব করলে অন্য পেশেন্টের সমস্যা হবে। জায়ান আসে অনেকটা সময় পর। সবাই জায়ানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। জায়ান সবাইকে ইগনোর করে ডক্টরের কেবিনে গিয়ে উপস্থিত হয় আর সেই নার্সের সন্ধান দিতে বলে। আপনাদের নার্সটা হঠাৎ উধাও হলো কেন? ডক্টর বলল, কি বলছেন? উদাও হবে কেন? হসপিটালে কোথাও আছে হয়তো। আমি সিসিটিভি চেক করে আসলাম। আজ রাতের কোনো ফুটেজ নেই, ক্যামেরা অফ করা আছে। এমনটা কেন বলেন তো? আমাদের পেশেন্ট ভালো থেকে হঠাৎ মৃত্যু হলো। ডক্টরের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। তিনি একজনকে কল করে তার কেবিনে ডাকলো। জায়ান রাগে ফুঁসছে অনবরত। আপনি আমাদের ভুল বুঝবেন না। এসব কি হচ্ছে? আমি নিজে বুঝতে পারছি না। আর পেশেন্ট দেখে বুঝলাম তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে, কিন্তু এমনটা কিভাবে হলো? অক্সিজেন তো তার কেবিনে ছিল, সেটা আজ রাতে শেষও হয়নি, হবার কথাও না। সিলিন্ডার ভর্তি অক্সিজেন, তাহলে তার শ্বাসরুদ্ধ হলো কিভাবে? ওই নার্স এর পেছনে আছে, আমি শিওর। আর কে আছে আমি জানি না, কিন্তু আমার সন্দেহের তালিকায় আপনিও আছেন ডক্টর। আপনারা যদি কারোর সাথে হাত মিলিয়ে এই কাজ করে থাকেন তো এর ফল ভালো হবে না। এই হসপিটাল বন্ধ করা কিন্তু আমার বাঁ হাতের কাজ, মাইন্ড ইট। ডাক্তারও ভয়ে ঘামতে লাগলো। তিনিও উশসীর পার্সোনাল নার্সকে খোঁজ করতে লোক লাগালো। ভোরে উশসীকে রিলিজ করিয়ে গাড়ি নিয়ে ওঠে। এখন এই লাশ নেওয়া নিয়ে আর এক দফা ঝগড়া। উশসীর পরিবার কোনোভাবেই লাশ জায়ানদের নিতে দেবে না। এই নিয়ে আবার তর্ক লেগে গেল। জায়ান রেগে বলল, উশসী আমাদের বাড়ির বউ, সো আমাদের বাসায় যাবে। জায়ান কথা শেষ করতে পারল না। উশসীর বড় ভাই ক্রোধে এসে জায়ানের নাক বরাবর ঘুষি মেরে বসলো। সবাই জায়ান বলে চিৎকার করে উঠল। জায়ান রাগে রক্তবর্ণ চোখে তাকালো উশসীর ভাইয়ের দিকে। সে রেগে আবার আঘাত করতে আসলে জায়ান শুধু একটা কথাই বলল, মারামারি করতে লাগলে তুমি আমার সাথে পারবে না, তাই আমার সাথে লাগতে এসো না। উশসীর জন্য তোমাদের মন মেজাজ ভালো নেই, তাই ক্ষমা করে দিলাম। আমার গায়ে হাত দেওয়ার ভুল করো না। তিনি ক্রোধের সাথে বলল, তোরা সবাই মিলে আমার বোনকে মারছিস, তোদের সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো। আসল দোষীকে খুঁজে বের করো। রাগের মাথায় ভুল জায়গায় দোষারোপ করো না। সময় লস এতে তোমারই হবে। এখন দুঃখের সময় ঝামেলা রাগারাগি না করে যে চলে গেছে তার জন্য কিছু করো।
এসব পরেও করতে পারবে। জায়ান গাড়িতে উঠে বসলো। সবাই জায়ানদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। তৃষ্ণা জায়ানের ঠোঁটের কোণে থাকা রক্ত মুছে দিয়ে বলল, ওনারা সবাই আপনাদের দোষারোপ কেন করছেন? জায়ান তৃষ্ণার দিকে তাকিয়ে বললেন, তুমি কি আমাকে সন্দেহ করছো? তৃষ্ণা মাথা দুলিয়ে বলল, আমি আপনাকে কেন সন্দেহ করব? আমি তো শুধু ওনাদের এমনটা করার কারণ জিজ্ঞাসা করলাম। আপনি বলতে না চাইলে সমস্যা নেই। দোষারোপ করার কারণ আছে, তাই করেছে। ওনারা বিরোধী পক্ষ। তোমার শ্বশুরের বিরোধী দলের নেতা উষসীর বাবা। তাদের মধ্যে অনেক রেষারেষি আছে। রাজনীতিতে বিরোধী পক্ষ মানে শত্রু, কিন্তু আত্মীয়তার জন্য সেটা কমে এসেছিল। এখন আবার এই ঘটনায় তা জাগ্রত হলো। উষসী ভাবি আপনাদের বাড়ির বউ হলো কি করে? উষসী জোর করে বিয়ে করেছিল আয়ানকে। শর্ত দিয়েছিল বাবাকে ভোটে নির্বাচিত করবে আর নিজের বাবাকে পদত্যাগ করাবে। তাই হয়েছিল। আদরের মেয়ের জন্য তিনি মেয়ের শ্বশুরকে জিতিয়ে দিয়েছিল। যাই হোক, এসবে অনেক কাহিনী আছে, পরে বলবো সময় করে। তৃষ্ণা জায়ানের দিকে তাকিয়ে ভাবছে, এই লোকটা সবসময় এই অনেক কাহিনী আছে বলে আর পরে কাহিনী বলেন না। কি হলো, ওইভাবে তাকিয়ে আছো কেন? ভাবির মৃত্যুটা মানতে পারছি না। সেদিনও মানুষটা কথা বলছিল, হাসছিল। আজকে সে আর এই পৃথিবীতে নেই। খুব কষ্ট হচ্ছে। এইভাবে কেন চলে গেল? জায়ান কিছু বলার মতো পেল না। এই মৃত্যু ওর কাছে স্বাভাবিক লাগছে না। এর পেছনে আয়নের হাত আছে ও জানে, কিন্তু ও যথার্থ প্রমাণের জন্য কিছু বলতে পারছে না। আয়ন কেন উষসীকে মারল? ও কি জানে না এর জন্য কি ভোগ করতে হবে ওদের? ওদিকে মিহির কল করে টাকা দাবি করছে। টাকা না দিলে উর্মির ক্ষতি করে দিবে। হই সাহস নিয়ে জায়ানকে নাকি ও হুমকি দেয়। ভাবা যায় ও উর্মির কোনো ক্ষতি করবে না। জায়ান জানে ওর সেই সাহস নাই, শুধু টাকার লোভে এই কাজ করছে। টাকা মানুষকে কতটা নিচে নামিয়ে দেয় মিহিরকে দেখলেই তো প্রকাশ পায়। গ্রামের শান্তশিষ্ট বোকা ছেলেরাও টাকার লোভে জায়ান আহনাফের বোনকে কিডন্যাপ করার সাহস করেছে। সত্যি হাস্যকর। ওকে তুড়ি মেরে জায়ান ধ্বংস করে দিতে পারে। ও নাকি জায়ানকে হুমকি দিয়ে ভয় দেখায়। এই দিকটা সামলে তারপর ওই দিকে যাওয়া যাবে। উর্মি না হয় তার ভালোবাসার মানুষটির আসল রূপটা কাছ থেকে ভালো করে দেখুক, চিনুক। বাসায় এসে থামলো গাড়ি। তৃষ্ণা জায়ানের সঙ্গে ভেতরে গেল। জায়ান তৃষ্ণাকে বলল, তুমি উষসীর বাবা ভাই মায়ের খাবার তৈরি করতে পারো লিলিকে। তৃষ্ণা উষসীর মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটি কাঁদতে কাঁদতে বেহুশ অবস্থা। মেয়ে মারা গেছে, মা সেটা কিভাবে মানবে? তার কষ্টটা যেন তৃষ্ণা অনুভব করতে পারছে। লিলি সবার জন্য ঠান্ডা পানি নিয়ে এলো। তৃষ্ণা উষসীর মাকে জোর করে একটু পানি খাইয়ে দিল। লিয়া সবার জন্য খাবার তৈরি করছে। ওরও খুব খারাপ লাগছে। তৃষ্ণা এসে বলল, তুমিও ভাবির জন্য কাঁদছো? তার জন্য মন খারাপ হচ্ছে। কত অল্প বয়সে চলে গেল। তোমায় একটা কথা জিজ্ঞেস করি। করো। তোমার কি আত্মীয় স্বজন কেউ নেই? তোমার বর কোথায়? লিয়া অন্যমনস্ক হয়ে বলল, আমি প্রেম করে বিয়ে করেছিলাম, তাই পরিবারের কেউ আমার সাথে সম্পর্ক রাখে নাই। আর আমার বর ছিল এতিম, এই বাসায় কাজ করত। এখানে নিয়ে এলো আমায়। ছিলাম এখানেই, বড় সাহেবের সাথে থাকতো সে। তারপর এক ঝড়ে আল্লাহ তারে আমার কাছ থেকে কেড়ে নিল। হঠাৎ এক ভোরে তিনি না এসে তার লাশ এলো বাড়িতে। সেবার বড় সাহেবের গায়ে কে জানি গুলি করতে আসে। আমার স্বামী বড় সাহেবের জান বাঁচাতে নিজেকে উৎসর্গ করে। বলতে বলতে লিয়াও কেঁদে উঠল। তৃষ্ণা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে চাইল, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কিছুই পেল না। কত জটিল এই জীবন, সবার জীবনেই নতুন নতুন গল্প। তৃষ্ণা চলে এলো সেখান থেকে। জায়ান ডেকে পাঠিয়েছে। ও রুমে এসে দেখল জায়ান সাদা পাঞ্জাবি পরে বসে আছে, চোখগুলো লাল হয়ে গেছে। তৃষ্ণা এগিয়ে এসে জায়ানের ভেজা চুল মুছে দিতে লাগলো। এজন্য জায়ান ডেকেছে তৃষ্ণাকে। চুলের পানিতে জায়ানের কাঁধ গলার কাছে পাঞ্জাবি ভিজে যাচ্ছে। তৃষ্ণা বলে উঠল, আপনি আজ না হয় একাই মুছে নিতেন। ভিজিয়ে ফেলেছেন শরীর, আর নয়তো আগেই পাঠাতেন ডাকতে। জায়ান উত্তর দিল না। তৃষ্ণার পেটের উপর মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। তৃষ্ণা ছটফট করে সরে যেতে চাইল। আচমকা এমন করাতে তৃষ্ণার সারা শরীর কেঁপে উঠল। কি হলো আপনার? জায়ান দুই হাতে তৃষ্ণার কোমর জড়িয়ে ধরে আছে। কি হয়েছে আপনার? জায়ান মাথা তুলে ফেলল আর উঠে দাঁড়িয়ে বলল,
আমার দিকে তাকাও। তৃষ্ণা তাকালো জায়ানের দিকে। কি হয়েছে আপনার? আমাকে আর আয়ানকে চিনতে তোমার এখনো ভুল হয় কি? হঠাৎ এমন প্রশ্নে তৃষ্ণা চমকালো। হঠাৎ এমন প্রশ্ন কেন করছেন? বলো। আপনাকে আমি চিনতে পারি। কিভাবে? আপনার ওই লাল তিল নাই। আয়ান যদি ওই তিল সরিয়ে আমার মতো হয়ে আসে তখন কি চিনতে পারবে? তৃষ্ণা থতমত খেয়ে গেল। ও জানে না চিনতে পারবে কিনা, চুপ করে গেল। আমার স্পর্শ তুমি চেনো? আমাকে অনুভব করতে পারো? তৃষ্ণা থমকে গেল। ও এসব কিছুই জানে না। জায়ান তৃষ্ণা দুই গালে হাত রেখে বলল, এর জন্য দায়ী তো আমি। আমি কি তোমাকে সেভাবে স্পর্শ করেছি যে চিনবে? তৃষ্ণা তাকালো জায়ানের দিকে। জায়ান তৃষ্ণার চোখের দিকে তাকিয়ে বলল, উশসীর মৃত্যুর পেছনে আয়নের হাত আছে। ও কেন এই কাজ করেছে আমি জানি না। তুমি সাবধানে থাকবে। আমি ওকে ভয় না পেলেও তোমাকে নিয়ে ভয়ে থাকি। জায়ান বেরিয়ে গেল রুম থেকে। মিহির উর্মির পাশে বসে বলল, তোমার ভাই তোমাকে সত্যি ভালোবাসে না। তোমাকে কিডন্যাপ করে কোনো লাভই হলো না। 4 দিন চলে যাচ্ছে, তাকে কবে টাকার কথা বলেছি এখনও টাকাও দিল না। তোমাকেও খোঁজার ট্রাইও করছে না। কেমন ভাই গো? ও মনে পড়ছে, ওটা তো তোমার আপন ভাই না, এজন্য হয়তো এত টান নাই। সব ছিল উপরে উপরে, তাই না? উর্মির হাত পা বাঁধা একটা চেয়ারে বসা, মুখটাও বাঁধা। ও কথা বলার জন্য করছে। মিহির উর্মির নিকটে মুখ এনে বলল, কিছু বলতে চাও নাকি তোমার অকৃতজ্ঞ ভাই? আচ্ছা। উর্মি রাগে ফুসফুস করছে, চোখ দিয়ে যেন ভস্ম করে দিবে মিহিরকে। মিহির উর্মির মুখের বাঁধন খুলে দিল। উর্মি জোরে শ্বাস নিতে লাগলো। কিছু বলতে চাও নাকি তোমার অকৃতজ্ঞ ভাইকে নিয়ে? উর্মি থুতু মারল মিহিরের মুখে। মিহির রক্তবর্ণ চোখে তাকিয়ে মুখ থেকে থুতু মুছে উর্মির গাল চেপে ধরে বলল, ছি, আমার ঘৃণা হচ্ছে। তোর মতো একটা ছেলেকে ভালোবেসে আমি এত দিন কষ্ট পেয়েছি, তুই এত নিচু, টাকার জন্য এমন জঘন্য কাজ করলি, আমাকে কিডন্যাপ করলি। ভাই আমাকে বাঁচিয়েছে তোর মতো ছেলের হাত থেকে। মিহিরের মন যে কি চাচ্ছে, কি করতে মন চাইছে উর্মিকে ও নিজেই জানে না। শুধুমাত্র জায়ানের ভয়ে সবকিছু দাঁতে দাঁত চেপে সহ্য করছে, না হলে কি করতে ও নিজেও জানে না। মিহির রুমাল দিয়ে আবার উর্মির মুখ বেঁধে দিল। তোমার মুখ খোলাটাই সবচেয়ে আমার বড় ভুল। থাকো তুমি এভাবেই। বলেই মিহির রুম থেকে বেরিয়ে গেল। বাইরের থেকে শক্তপোক্ত একটা তালা লাগিয়ে দিল। ভেতরে বন্দি হয়ে রইল উর্মি। উর্মির চোখ দিয়ে গলগলিয়ে পানি পড়ছে। ও আফসোসে তাকাতে পারছে না। এমন একজন মানুষকে ও কিভাবে ভালোবাসলো ভাবতেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। মিহিরের মতো নিচু ও নোংরা মন মানসিকতার একজনকে ও পাগলের মতো ভালোবেসেছিল। ছি, কতটা সৎ ভেবেছিল মিহিরকে, কিন্তু সে যে এতটা লোভী হবে ভাবতেও পারেনি। উর্মিকে কিডন্যাপ করেছে দ্বিতীয়বার দেখা করার নাম করিয়ে। জোভানের সাহায্যে উর্মিকে দেখা করাতে আনে। উর্মি রাজি হয়, যাকে পাগলের মতো ভালোবাসে তার ডাকে সাড়া না দিয়ে পারেনি। সেই সুযোগটাই কাজে লাগিয়ে নেয় মিহির। জোভান দুজনকে একা রেখে চলে যায়। এদিকে মিহির পেছন থেকে উর্মির মুখ ও হাত বেঁধে ফেলে। উর্মি আচমকা এমন কাজে হতভম্ব, স্তব্ধ। কথা বলতেও পারছে না, চাইলেও পারছে না। মিহিরের থেকে শুধু হতভাগ চোখে তাকিয়ে থাকে। মিহির ওকে গাড়ি করে বান্দরবন থেকে নিয়ে আসে আর ওকে এই রুমটায় বন্দি করে রাখে। আয়ন হসপিটাল থেকে বাড়ি এলো উশসীর মৃত্যুর একদিন পরই। বাসার সবার মনের অবস্থা খারাপ। উশসীর মৃত্যুতে পরিবেশ থমথমে হয়ে গেছে। হঠাৎ মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। এখানে সবাই মনমরা থাকলেও আয়ন আছে শান্তিতে, নিশ্চিন্তে। সবার সামনে নিজের নাটক শুরু করে দেয়, কিন্তু বদ্ধ করে আনন্দ উল্লাসে মেতে থাকে। কেউ আর ওর দিকে এতটা মনোযোগ দিচ্ছে না। এই সুযোগেও ভালোই মস্তি করতে পারছে। উর্মিকে আজ আনতে গেছে জায়ান। 10 লাখ টাকা চেয়ে কল করেছিল মিহির। টাকা দেওয়ার ইচ্ছা নাই, মন মেজাজ খিটখিটে আছে। আজ মিহিরকে ধরে যে কি করবে জায়ান জানে না। 2 দিন আগেই লোক লাগিয়ে খবর নিয়েছিল কোথায় রেখেছে উর্মিকে। উশসীর মৃত্যুতে তো 2 দিন কোনো কাজেই হাত লাগায়নি। উশসীর ফ্যামিলি নিজেদের মতো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ওদের হেনস্থা করতে। এদিকে জায়ানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। ও নিরুত্তর হয়ে দেখছে, আর যা করার সব করছে জায়ানের বাবা। সব কিছুর মোকাবেলা করছে একা। ছেলেকেও নিজেদের রক্ষা করছে।
জায়ানের এমন গা ছাড়া ভাব দেখে উনি নিজেও হতবাক। জায়ান গন্তব্যে পৌঁছে নিজের লোকদের দিয়ে জায়গাটা ঘেরাও করে ফেলল। তখনই আর একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে আরিফ। অতঃপর একজন গার্ড নিয়ে ভেতরে প্রবেশ করলো সবাই। জায়ান নির্দিষ্ট রুমে প্রবেশ করে স্তব্ধ। মিহির উর্মির গলায় চাকু ধরে দাঁড়িয়ে আছে। উর্মি ছলছল চোখে ওদের দিকে তাকিয়ে আছে। জায়ান ভ্রু কুচকে একবার পেছনে তাকিয়ে কিছু ইশারা করে মিহিরের দিকে তাকিয়ে বলল, একা তুই আমার সাথে টক্কর দিবি?